আসসালামু আলাইকুম সবাইকে। অনেকদিন পরে আমার একজন অন্যতম প্রিয় লেখক মানিক বন্দ্যোপাধ্যায়ের সেরা কিশোর গল্প থেকে একটি গল্প নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আপনারা যদি নিয়মিত এই চ্যানেলে ভিডিও দেখতে চান তাহলে কমেন্ট করে জানিয়ে দিন। আজকের গল্পটির নাম ৩টি সাহসী ভীরুর গল্প। চলুন তাহলে গল্পের রাজ্যে হারিয়ে যাওয়া যাক। ভূষণের জন্য না হলে লম্বা লম্বা পা ফেলে গিরিশ নিশ্চয়ই সন্ধ্যা নাগাদ নদীর ধারে পৌঁছে যেত। খেয়াটাও ফসকে যেত না। ভূষণের জন্যই সব গোলমাল হয়ে গেল। কে জানতো রাস্তায় এমন হাঙ্গামা হবে। গিরিশ যাচ্ছে কলকাতায়। গ্রাম থেকে ৫ মাইল হেঁটে প্রকাণ্ড একটা নদী পার হয়ে আরও ৩ মাইল হাঁটলে রেল স্টেশন। গাড়ি সেই রাত্রি ১০টায়। তবু গিরিশ ভেবেছিল দুপুরে খাওয়া দাওয়ার পরে বেলা ১টা-২টোর মধ্যেই রওনা হয়ে যাবে। দিনে দিনে স্টেশনে পৌঁছে না হয় গাড়ির জন্য অপেক্ষা করা যাবে কয়েক ঘন্টা। মাঠ আর জঙ্গলের ভেতর দিয়ে নদী পার হয়ে যে পথ স্টেশনে যাবার। কিন্তু ভাবলে কি হবে, একজন মানুষ কলকাতা যাচ্ছে, তার জন্য একটু বিশেষ খাওয়া দাওয়ার ব্যবস্থা না করলে কি বাড়ির মেয়েদের চলে? রাত্রে তো খাওয়া জুটবে না, তাই বোধ হয় দুবারের খাদ্যটা একবারেই গিরিশের পেটে ঢুকিয়ে দেবার মতলব তাদের ছিল। বেলা ৩টে যদি বা খাওয়া শেষ হলো, ১ ঘন্টার মধ্যে গিরিশের আর নড়বার ক্ষমতা রইল না। তবু ৬ ফিট লম্বা লিকলিকে মানুষ, গায়ে মাংসের ভারও নেই, সঙ্গে মালপত্রও নেই। হাঁটতে হাঁটতে পেটের ভার যত হালকা হয়ে আসতো, গতিও তদনুপাতে বাড়িয়ে দিতে থাকলে নদীর ধারে পৌঁছতে বড়জোর সন্ধ্যাই হতো। ভূষণের জন্য ব্রেক জার্নি করতে হলো। মাঠ ডিঙিয়ে পায়ে হাঁটা পথটা যেখানে এলোমেলোভাবে ছড়ানো ছোট ছোট ঝোপ জঙ্গলের মধ্যে ঢুকেছে, সেখানে আসতেই গিরিশ দেখে কি, কোমরে ছেঁড়া ময়লা কাপড় জড়ানো কালো নোংরা ৭-৮ জন লোক ফর্সা জামা কাপড় পরা একটি লোককে ছেঁকে ধরেছে। কারো কারো হাতে বাঁশের লাঠি, দুজনের হাতে আবার ২টি দা, তবে বিশেষ চকচকে নয়। লোকটির বেশ হৃষ্টপুষ্ট চেহারা, কিন্তু ভয়ে অবস্থা বড়ই কাহিল হয়ে পড়েছে। কাঁপতে কাঁপতে কেবলই বলছে, দোহাই বাবারা, তোদের যথা সর্বস্ব নিয়ে নেই, প্রাণে মারিস না বাবা, সব দিচ্ছি তোদের, শুধু জ্যান্ত ছেড়ে দে আমায়। কিন্তু সর্বস্ব বার করে দেবে কি? আতঙ্কে শার্টের পকেট হাতড়ে পাচ্ছে না। হাঁটু ভেঙে পড়ে যাবার উপক্রম। তখন সূর্য অস্ত যায়নি। দিনের বেলা পথে ঘাটে ডাকাতি। গিরিশের মেজাজ বিগড়ে গেল। এগিয়ে গিয়ে একটা লোককে ধাক্কা দিয়ে সরিয়ে সে বুহের মধ্যে আক্রান্ত লোকটির কাছে গিয়ে দাঁড়ালো। চোখ পাকিয়ে প্রচণ্ড রবে ধমক দিয়ে জিজ্ঞাসা করলো, এই বেটারা, কি চাস তোরা? ভূষণ। আক্রান্ত লোকটির নাম যে ভূষণ পরে পরিচয় হওয়ার পর সেটা জানা গিয়েছিল। কাঁপতে কাঁপতে বলল, আহা আহা, কি করেন মশাই? দিয়ে দিন না যা আছে, প্রাণে বাঁচলে পয়সা করে ঢের হবে। গিরিশ বলল, আপনি থামুন। তার ধমকে ডাকাতেরা ২-১ পা করে পিছিয়ে গিয়েছিল। একজন বুড়ো ডাকাত বলল, ৩ রোজ খায়নি বাবু, টাকা পয়সা দেন। গিরিশ হুঙ্কার দিয়ে উঠল, পয়সা না তোর মাথা দেব। ৩ রোজ খাসনি বলে দিনে দুপুরে ডাকাতি করবি? আয়, পয়সা খাওয়াচ্ছি। তেরে যেতেই বুড়ো ডাকাত পিছন ফিরে দিয়ে ছুট। তারপর দেখতে দেখতে বাকি ডাকাত মশাইয়েরাও যে কোন দিকে মিলিয়ে গেলেন টেরও পাওয়া গেল না। পাশেই একটা আম গাছ ছিল, তার গুড়িতে ঠেস দিয়ে ভূষণ তখন চোখ বুজল। একটু জল। এখানে জল কোথায় পাবে? এগিয়ে চলুন, নদীতে গিয়ে যত খুশি জল খাবেন। ভূষণের আর সাড়া নেই। চোখ বুজে গাছের গুড়িতে ঠেস দিয়ে সে ফোঁস ফোঁস করে নিঃশ্বাস নিচ্ছে। এত বড় একটা জোয়া মর্দ লোকের অবস্থা দেখে গিরিশ তো অবাক। কি হলো মশাই আপনার? ভূষণ কথা বলে না। হাঁপানির ব্যারাম আছে নাকি? এবার ভূষণ অতি কষ্টে বলল, না, একটু সামাল দিতে দিন। ভয়ে যে মানুষের এমন অবস্থা হয় গিরিশের জানা ছিল না। এমন ভীরু মানুষও থাকে। যাই হোক, এদিকে বেলাও কাবার হয়ে এলো, আর দেরি করার সঙ্গত নয়। আচ্ছা, আপনি বিশ্রাম করুন, আমি এগুলাম। বলে গিরিশ যেই পা বাড়িয়েছে, ভূষণ একেবারে আর্তনাদ করে উঠল, ও মশাই, যাবেন না, যাবেন না, আমায় ফেলে যাবেন না মশাই, দোহাই আপনার। আবার যদি ওরা আসে? কি আর করে, গিরিশকে অপেক্ষা করতে হলো। জিজ্ঞেস করে জানা গেল ভূষণও কলকাতায় যাচ্ছে। সন্ধ্যা ঘনিয়ে আসছে। একটু অপেক্ষা করে যদি একজন সঙ্গী পাওয়া যায়, মন্দ কি? খেয়া ঘাটের পাশেই আবার শ্মশান। খেয়া নৌকা আবার সময় সময় ওপারে থাকে। এপারের ঘাটটি হয়ে থাকে জনশূন্য।
ভীরু হোক কাপুরুষ হোক একজন জীবন্ত সঙ্গী পাওয়া যাবে তো। এইসব ভেবে গিরিশ উবু হয়ে বসে একটি বিড়ি ধরায়। মুখে কথা ফুটতেই ভূষণ যে প্রশংসাটাই আরম্ভ করে দেয় গিরিশের সাহসের। ছাপিয়ে প্রচার করলে গিরিশ বোধহয় পৃথিবীর সবচেয়ে সাহসী লোক বলে প্রসিদ্ধ হয়ে যেত। বিড়ি টানতে টানতে গিরিশ সবিনয়ে বলে, না না, ও আর কি, সামান্য ব্যাপার। খেতে না পেয়ে লোকগুলো ওরকম করছিল। চেহারা দেখলেন না? আপনি ধমক দিলেও সরে পড়তো। তবে হ্যাঁ, চোর ডাকাত গুন্ডাকে আমি একদম কেয়ার করি না। একবার কি হয়েছিল জানেন? গিরিশ নিজের সাহসের গল্প বলে। ভূষণ শোনে। ভীরুর কাছে নিজের সাহসের গল্প বলতে মানুষের কি মজা লাগে তা তো তোমরা জানোই। এদিকে হয়ে যায় সন্ধ্যা। গিরিশ উঠতে চাইলেই ভূষণ তাকে আঁকড়ে ধরে, বলে যে তার হাত পা তখনও অবশ হয়ে আছে, হাঁটতে পারবে না। আর 5 মিনিট বসবার জন্য এমন আকুতি মিনতি আরম্ভ করে দিয়ে বলবার নয়। ভেবে চিনতে তখন গিরিশ বলে, কিন্তু আমি ভাবছি কি জানেন, লোকগুলো যদি আশেপাশে লুকিয়ে থাকে দল বেঁধে আবার এসে ঘিরে ধরে আমাদের। বলেই ভূষণ তরাক করে লাফিয়ে ওঠে এবং একরকম ছুটতে আরম্ভ করে দেয়। নিজের লম্বা লম্বা পা নিয়েও তার সঙ্গে চলতে গিরিশের রীতিমতো বেগ পেতে হয়। কিন্তু সঙ্গে সঙ্গে গিরিশ চলে, একরকম গা ঘেঁষে। মনে হয় দুজন যেন কত কালের প্রাণের বন্ধু। জোরাজোরি করে না চললে তাদের পথ চলাই ভালো লাগে না। কিন্তু নদীর ধারে পৌঁছে তারা দেখে কি ঘাট একদম ফাঁকা, চারিদিক জনশূন্য। খেয়া নৌকাটিও অদৃশ্য হয়েছে। মাঝি নৌকা নিয়ে ওপারে গেছে না খেতে গেছে না রাত্রের মতো বিদায় নিয়েছে ভগবান জানেন। ঘাট আর কিছুই নয়, ছোট একটা খড়ের চালা, চারদিকটা খোলা। চালার নিচে দাঁড়িয়ে দুজন যে নিরুপায় হয়ে একটু মুখ চাওয়াচাওয়ি করবে তারও উপায় নেই। অল্প অল্প মেঘ করে অন্ধকার গাঢ় হয়ে গিয়েছে। মুখ চাওয়াচাওয়ি করা না যাক, নদীর ধারের ঝোপগুলিকে কিন্তু অস্পষ্টভাবে ততটুকু বেশ দেখা যাচ্ছে যতটুকু দেখা গেলে মনে হয় সেগুলি পৃথিবী ছাড়া কোনো অতিকায় জন্তু। ঘাড়ে লাফিয়ে পড়ার জন্য উৎপেতে বসে আছে। ডান দিকে খানিক তফাতে কতকটা জায়গা ফাঁকা। ভাঙা কলসি, পোড়া কাঠ, মরার মাথা, এসব কোনো চিহ্ন চালার নিচ থেকে এখন চোখে পড়ে না বটে, কিন্তু যার আগে থেকেই জানা আছে তার কি আর অনুমান করে নিতে কষ্ট হয় যে ওই ফাঁকা জায়গাটাতেই মরা পোড়ানো হয়? অন্য অদৃশ্য চিহ্নগুলিও সে অনায়াসেই কল্পনা করে নিতে পারে। গিরিশ ঘন ঘন ডান দিকে তাকায় আর ভূষণের গা ঘেঁষে আসে। কি হলো, ঠেলছেন কেন? ভূষণ একটু সরে দাঁড়ায়। গিরিশ আবার তার গা ঘেঁষে আসে, কাপা গলায় বলে, কিছু হয়নি। কথা বলুন না, চুপচাপ, ভালো লাগছে না, গল্প টল্প করুন না একটু। ভূষণ অবাক হয়ে বলে, গল্প? গল্প করব কি মশাই? এই কি আপনার গল্প করার সময়? উপায় ঠাউরান একটা কিছু। অন্ধকারে এখানে সমস্ত রাত দাঁড়িয়ে থাকবো নাকি ভূতের মতো? আহ, কেন সব নাম করছেন সন্ধ্যার পর? গিরিশের শিহরণটা ভূষণ বেশ টের পায়। একটু খুশিও সম্ভবত হয়। গিরিশ যে তাকে কিরকম ভীরু কাপুরুষ মনে করেছে এতক্ষণ টের পেতে তার তো বাকি থাকেনি। একটু হেসে ভনিতা করে সে বলতে আরম্ভ করে, ভূত বিশ্বাস করেন বুঝি আপনি? তা এমন জায়গায় দাঁড়িয়ে বিশ্বাস জাগে বই কি। ওদিকটাতে আবার শ্মশান। সকালে আমি যখন যাচ্ছিলাম দেখি দুটো মরা পোড়াচ্ছে একসঙ্গে। তবে হ্যাঁ, ভূত প্রেত দৈত্যদানকে আমি একদম কেয়ার করি না। একবার কি হয়েছিল জানেন? গিরিশ তার সাহসের গল্পগুলি নির্বিবাদেই ভূষণকে শোনাতে পেরেছিল। ভূষণের ভূতের গল্প ভূমিকা আর বেশি এগোতে পারে না। গিরিশ কাঁপতে কাঁপতে তাকে জড়িয়ে ধরে বলে, দোহাই দাদা থামুন, আমায় মেরে আপনার লাভ নেই। চারদিকে বাগদিদের বস্তি, ওদের সবকটা ডাকাত দল বেঁধে যদি আসে তখন ভূষণ বলে, ভয় করবেন না দাদা, ভয়ের কিছু নেই। জানেন তো, ভয় না পেলে ভূত প্রেত মানুষের কিচ্ছু করতে পারে না। আমি যখন সঙ্গে আছি। গিরিশ জবাবে বলে, কি জানেন, ওরা হলো ছোট লোক, পেটের জ্বালায় চুরি ডাকাতি করে বটে, ভদ্রলোককে ভয়ও করে খুব। সাহস করে ধমক দিলেই পালিয়ে যায়। আমি যখন সঙ্গে আছি। দুজনের মধ্যে যেন একটা চরম বোঝাপড়া হয়ে যায়। চালার নিচে একটা চাটাই পাতা ছিল। পাশাপাশি বসে দুজনে দুটো বিড়ি ধরিয়ে পরমাত্মীয়ের মতো পরামর্শ আরম্ভ করে। পরামর্শের আর কি আছে,
কাছে যখন শ্মশান এবং ডাকাতদের বস্তি, এখানে বসে থাকার প্রশ্নই আর ওঠে না। এখন শুধু ঠিক করা এগোবে না পিছবে। ফিরে গেলে আবার সেই জঙ্গল আর বিস্তীর্ণ প্রান্তর। হাঁটতে হবে অনেক বেশি। এগিয়ে গেলে রাস্তা ভালো, স্টেশনও অনেক আছে, কেবল নদীটা সাঁতরে পার হতে হবে। নদীতে কেউ নেই, বেশি স্রোত নেই, মালপত্র নেই। গরমের সময় নদীর পরিষ্কার ঠান্ডা জলে স্নান করার আরামও আছে। সুতরাং দুই একখানা বাড়তি কাপড় আর দুই একটি খুঁটিনাটি জিনিসের গামছা বাঁধা ছোট ছোট দুটি পুঁটলি দুজনের সঙ্গে ছিল। গামছা পর পরনের জামা কাপড় আর পায়ের জুতো নিয়ে দুজনে সবে আবার শক্ত করে দুটি পুঁটলি বেঁধেছে। এমন সময় এলো আমাদের 3 নম্বর সাহসী। যেমন বিরাট চেহারা, তেমনি মোটা গলার আওয়াজ। কথা শুনে গিরিশ আর ভূষণ দুজনের বুকের মধ্যেই ধড়াস করে ওঠে। ব্যাপার শুনে আগন্তুক বলে, কিন্তু সাঁতরে নদী পার হয়ে লাভ কি হবে মশাই? ট্রেন আজ আর ধরতে পারবেন না, তার চেয়ে এখানেই রাতটা কাটিয়ে যান। স্টেশনে এমনি একটা চালাও পাবেন না, জল বৃষ্টি নামলে ভিজতে হবে। দুজনে তা জানে, স্টেশন নামেই স্টেশন, আসলে সেটা লেভেল ক্রসিং ছাড়া কিছুই নয়। প্যাসেঞ্জার ওঠা নামানোর দরকার না থাকলে ট্রেন দাঁড়ায় না পর্যন্ত। তবু একজন জমাদার তো আছে, তার ঘরটা তো আছে। গিরিশ সবিনয়ে বলে, কি জানেন পাশেই শ্মশান কিনা, এখানে রাত কাটানো। ভূষণ সবিনয়ে বলে, চারদিকে বাগদিদের বস্তি, ওরা সব চুরি ডাকাতি করে খায়। একবার টের পেলে। শুনে আগন্তুকের সে কি হাসি। হাসি শুনে গিরিশ আর ভূষণের সর্বাঙ্গে কাঁটা দিয়ে ওঠে। গিরিশ ভাবে, কে জানে মানুষের মূর্তি ধরে এ আবার কে এলো। আর ভূষণ ভাবে, এ লোকটা ডাকাত না হয়েই যায় না। হাসি কমলে আগন্তুক বলে, খুব সাহসী তো আপনারা, করুন যা খুশি আপনাদের, আমি এখানেই রইলাম। রাত দুপুরে নদীতে সাঁতার দেবার শখ নেই, বলে আগন্তুক চাটাইয়ে জেগে বসল এবং গিরিশ ও ভূষণ নেমে গেল নদীতে। কিছু পয়সা হাতে পেয়ে লেভেল ক্রসিং স্টেশনের জমাদার দুজনকে কেবল আশ্রয় নয়, বেশি করে রুটি সেকে রুটির ভাগও দিল। তবে রাতটা কাটাতে হলো পুরু করে বিছানো খড়ের বিছানায়। সকাল 7টায় গাড়ি আসবার প্রায় আধ ঘন্টা আগে খেয়াঘাটের সেই আগন্তুক এসে উপস্থিত। দুজনকেই দেখে একমুখ হেসে বলল, দেখেছেন তো, ভূতেও ধরেনি, ডাকাতেও মারেনি। ভয় পাওয়ার কোনো কারণ না থাকলে, বিশেষত সকালবেলার উজ্জ্বল আলোতে মানুষের নিজেরই বিশ্বাস হতে চায় না গত রাত্রে কোনো অবস্থায় ভয় পেয়ে তার হৃৎপিণ্ডের কাজ বন্ধ হওয়ার উপক্রম হয়েছিল। ভয় পাওয়ার ঘটনাটা মনে হয় যেন স্বপ্ন। তাই সাক্ষীকে সামনে হাজির দেখলে বড়ই লজ্জা বোধ হয়। পরস্পরের কাছে গিরিশ আর ভূষণের কোনো লজ্জা ছিল না। দুজনেই দুজনের সাহস আর ভীরুতার পরিচয় পেয়ে গেছে। কিন্তু এই লোকটির কথা আলাদা। লোকটিও যেন তাদের পেয়ে বসলো, কিছুতেই সঙ্গ ছাড়বে না। সে গল্প জুড়ে দিল। গাড়ি এলে দুজনে যে কামরায় উঠল, সেও সেই কামরাতে উঠে যে টেনে চলল সেই গল্পের। লোকটিও কলকাতায় যাচ্ছে, নাম তার বীরেন্দ্র। প্রথমটা গিরিশ আর ভূষণ অস্বস্তি বোধ করতে থাকলেও ক্রমে ক্রমে সে ভাবনা কিন্তু কেটে গেল। প্রথম দু একবার একটু খোঁচা দিয়ে ঠাট্টা তামাশা করে দেখা গেল বীরেন্দ্র লোকটি ভালো করে পরিচয় হবার পর আর একটিবারও সে রাত্রের ঘটনা উল্লেখ করল না। সন্ধ্যার পর তিনজনে যখন কলকাতা পৌঁছলো, তাদের মধ্যে বেশ ঘনিষ্ঠতা জন্মে গেছে। তিনজনেই কলকাতা এসেছে কাজে। 2-4 দিন থেকে কাজ সেরে আর চিড়িয়াখানা, মিউজিয়াম, বায়োস্কোপ দেখে ফিরে যাবে। তিনজনে একই হোটেলে গিয়ে আশ্রয় নিল। ঠিক হলো দেখার কাজগুলিও তিনজনে একসঙ্গে সারবে, তারপর তিনজনে ফিরেও যাবে একসঙ্গে। কোথা দিয়ে কটা দিন যে হইচই করে কেটে গেল। যাওয়ার আগের দিন সকালে বীরেন্দ্র হঠাৎ বলল, চিড়িয়াখানা, মিউজিয়াম এসব তো অনেকবার দেখলাম, একটা জিনিস কিন্তু দেখা হলো না, মনুমেন্ট। গিরিশ বলল, ও তো যেতে আসতে সর্বদাই দেখছি। ওহু, বাইরে থেকে নয়, ভিতরে ঢুকে উপরে উঠে দেখার কথা বলছি। উঠতে দেয় নাকি? দে বই কি, লালবাজারে একটা দরখাস্ত করতে হয়। শুনে তিনজনই মনে হলো বাস্তবিক। এতবার কলকাতা যাতায়াত করেছে, কিন্তু মনুমেন্টের ওপরে তো ওঠা হয়নি। সেই দিন চিড়িয়াখানা যাবার পথে তিনজনে লালবাজারে আবেদনপত্র দাখিল করে দিল। হাঙ্গামা হলো কম নয়।
তারপর আবেদন মঞ্জুর করে তাদের জানানো হলো পরদিন সকাল 8টার সময় মনুমেন্টের নিচে পুলিশ চাবি নিয়ে হাজির থাকবে। তিনজনের উৎসাহের সীমা নেই। পরদিন 7টা বাজতে না বাজতে সকলে মিলে মনুমেন্টের নিচে গিয়ে হাজির। 1 ঘন্টা বসে থাকার পর একজন পুলিশ এসে গেট খুলে দিল। ভেতরে অন্ধকারের মধ্যে সিঁড়ি উপরে উঠে গেছে। মাঝে মাঝে দেয়ালের গায়ে ফোকর দিয়ে অল্প অল্প একটু আলো আসছে। বীরেন্দ্র আগে আগে উঠতে থাকে। এরপর গিরিশ আর ভূষণ। সঙ্গী দুজনকে পুরনো কথা তুলে একটু খোঁচাবার স্বাদ বীরেন্দ্রের কেন জাগে বলা কঠিন। যেখানে সবচেয়ে বেশি অন্ধকার সেখানে একটু থেকে সে তামাশা করে বলে, কি মশাই, ভয়টয় করছে না তো আপনাদের? গিরিশ আর ভূষণ কি আর বলবে, নীরবেই তামাশাটার হজম করে সিঁড়ি ভাঙতে থাকে। সিঁড়িরও কি শেষ আছে? মনে হয় পৃথিবী ছেড়ে স্বর্গেই বুঝে উঠছে তিনজনে। উপরে রেলিং ঘেরা স্থানে তারা যখন গিয়ে দাঁড়ায়, তিনজনেই কামারের হাঁপড়ের মতো হাঁপাচ্ছে। কিন্তু চারিদিকে তাকিয়ে গিরিশ আর ভূষণ বিস্ময় ও আনন্দে অভিভূত হয়ে যায়। মনে হয় সিঁড়ি ভাঙার পরিশ্রম সত্যি সার্থক হলো। দুজনে হা করে নিচের দিকে তাকিয়ে থাকে। বাড়ি ঘর, ট্রাম, বাস সব ছোট হয়ে গেছে। মানুষগুলোকে এমন অদ্ভুত দেখাচ্ছে। অস্ফুট আর্তনাদের মতো আওয়াজ শুনে দুজনেই চমকে বীরেন্দ্রের দিকে তাকায়। 2 হাতে চোখ ঢেকে বসে পড়ে বীরেন্দ্র। থর থর করে কাঁপছে। ধরুন মশাই, একটু ধরুন আমাকে, মাথা ঘুরে পড়ে যাব যে। আমায় ধরুন শিগগির। গিরিশ বলে, পড়বেন কি করে? রেলিং রয়েছে তো। তবু ধরুন, রেলিং ভেঙে যদি পড়ে যায়। দুজনে তাকে ধরে সান্ত্বনা দিয়ে বলে, একটু সামলে নিন, ভয় পাবার কি আছে। বীরেন্দ্র প্রায় কাঁদতে কাঁদতে মিনতি জানায়, এইবার ধরাধরি করে আমায় নামিয়ে নিয়ে চলুন। এখন যদি ভূমিকম্প হয়